বলে লাইভ ক্লাস আগে অনেক বেশি করতো, বাট এখন কমে গেল কেন, কাহিনী কি? দেখতেছি কয়েকজনকে মাত্র। আচ্ছা, তো এই এমভিটিআর স্যান্ডউইচ থিওরাম আমরা আগে স্যান্ডউইচটা করে ফেলি। হ্যাঁ, স্যান্ডউইচ শুরু করতেছি আমরা। তো যারা এখনো জয়েন করে প্লিজ জয়েন করে ফেলো। হ্যাঁ, জয়েন করে ফেলো ফার্স্ট। তো আমরা স্যান্ডউইচ বা এই থিওরামের আরো অনেকগুলো নাম আছে, কেউ কি বলতে পারবা কি কি নাম? স্যান্ডউইচ আরো কেউ কোনো নাম আছে বলতে পারবা কেউ? স্কুইচ থিওরি বলা হয় এটাকে। হ্যাঁ, SQUEEZ, স্কুইচ থিওরাম বলা হয়। এটার আরেকটা নাম হচ্ছে পিঞ্চিং থিওরি। হ্যাঁ, পিঞ্চিং থিওরিও বলা হয়। তোমরা শুধুমাত্র একটা নামের সাথে পরিচিত, তোমাদের বইয়ে একটা নামই দেওয়া আছে শুধু। তো যে কোনো সময় কিন্তু স্যান্ডউইচ না দিয়ে স্কুইচ থিওরি দিয়ে দিতে পারে বা পিঞ্চিং থিওরি দিয়ে দিতে পারে, তখন আবার বলবা যে ভাই এটা তো জীবনে চোখে দেখি নাই, এটা আবার কেমন জিনিস। একই নাম, হ্যাঁ, স্যান্ডউইচ, স্কুইচ আর পিঞ্চিং। এটা খুবই সিম্পল একটা জিনিস, এটা আহামরি কঠিন কিছুই না। এই স্যান্ডউইচ, স্কুইচ বা পিঞ্চিং থিওরি, আমি গ্রাফটা পরে যাচ্ছি, আমি তোমাকে নর্মালি আগে বুঝাই যে ব্যাপারটা কেমন। মনে করো যে তিনটা ফাংশন আছে। একটা ফাংশন হচ্ছে মনে করো যে hx, একটা ফাংশন ধরে নাও fx, আর একটা ফাংশন ধরে নাও gx। ওকে, এই তিনটা ফাংশন নিয়ে মনে করো তুমি ডিল করতেছো। এই তিনটা ফাংশনের কন্ডিশন কেমন? তিনটা ফাংশনের অবস্থা হচ্ছে এরকম, এটার থেকে এটা বড় বা ছোট, এটার থেকে এটা বড় বা ছোট, এরকম আর কি তিনটা কন্ডিশনের, তিনটা ফাংশনের অবস্থা। এখন আমি যেটা করব যে তিনটা ফাংশন এখানে একটা লিমিটিং ভ্যালু আমি দিচ্ছি। সাপোজ ধরো যে লিমিট এক্স টেন্স টু কিছু একটা দিলাম, এক্স টেন্স টু এ দিলাম আমি, এইচ অফ এক্স এটার মান বের করব। এই জায়গাটাতেও আমি লিমিটের ভ্যালুটা বসায় দিলাম, লিমিট এক্স টেন্স টু এ এটা বসাচ্ছি এফ অফ এক্স। এখানেও দিলাম কি লিমিট এক্স টেন্স টু এ জি অফ এক্স, এটা আমরা এখানে বসাইলাম। বসানোর পরে দেখা গেল কি আমি ক্যালকুলেশন করে এটার মানটা বের করে ফেললাম, আবার ক্যালকুলেশন করে এই দুই পাশের দুইটা এটার মানও বের করে ফেললাম। দেখলাম কি যে এই পুরো ফাংশনের মানটা আসছে হচ্ছে এল, অর্থাৎ এটা এই ফাংশনের লিমিটিং ভ্যালুটা আসছে এল, আবার এই ফাংশনের লিমিটিং ভ্যালুটাও আসছে কত? এল। তাহলে দেখো তিনটা ফাংশন ছিল এখানে, এইচ এফ আর জি, আমরা তিন জায়গার লিমিটিং সেম লিমিটের জন্য আমি ভ্যালু বের করছি। দেখলাম কি পাশের দুইটা সাইডের যে দুইটা ছিল এই দুইটার জন্য লিমিটিং ভ্যালুর মানটা আমি সেম পাইছি, এই দুইটার জন্য লিমিটিং ভ্যালুর মানটা সেম, সেটা হচ্ছে এল করে করে। তাহলে আলটিমেটলি কি আসতেছে আমার ফিগারটা ড্র হচ্ছে যে তাইলে এখান থেকে লেখা যাচ্ছে যে এটা এল, এটার ভ্যালু সেটার থেকে বড় কত আসবে, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স লেস দেন অর ইকুয়াল এল। তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে এই যে একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসটার মান এল এর থেকে বড় আবার এল এর থেকে ছোট। এটার মানে কি? এটার মানে হচ্ছে এই পুরো ফাংশনের মানটা এল। কথা কি ঠিক কিনা বলো তো? এটা লেখা যায় কিনা যে কোনো একটা জিনিসের মান এল এর থেকে বড় আবার এল এর থেকে ছোট? এটা কি পসিবল? একই জিনিসের থেকে বড় আবার একই জিনিসের থেকে ছোট, এটা কখন পসিবল? যখন সেটার মান আসলে এল। আচ্ছা, জি বুঝতে পেরেছো? এই থিওরিটা কি ক্লিয়ার কিনা বলো? এটাই আলটিমেটলি স্যান্ডউইচ থিওরি, এছাড়া আর কিছুই না। স্যান্ডউইচ তো চিনো তোমরা, স্যান্ডউইচ খাইছো না? দুইটা রুটির মধ্যে একটা মাংসের টুকরা। তো ব্যাপারটা আসলে এইরকমই, এই যে এই দুইটা রুটি, এটা একটা রুটি ছিল আর এই যে এটা একটা রুটি ছিল, এই দুইটা রুটির মধ্যে মাংস পড়ে গেছে আর কি, এটা হচ্ছে মাংস আর কি। হ্যাঁ, তো ব্যাপারটা হলো এরকম যে এটাও রুটি ছিল আলটিমেটলি, এটাও ছিল রুটি, তার মধ্যে যদি কোনো মাংস থাকে তাহলে তুমি আসলে সেটাকে কি বলো, মাংস বলো না রুটি বলবা? বলো তো পুরো জিনিসটাকে তুমি কি বলবা? আসলে রুটি বলবা। ওই সেন্স থেকে মানে স্যান্ডউইচ থিওরি আর কি, দুইটা রুটির মধ্যে একটা মাংসের টুকরা, যেরকম স্যান্ডউইচ হয় সেরকম। তো ব্যাপারটা কি, যদি কখনো এরকম দেখো যে এটা তাহলে এখন বলতে পারো যে এটা কেন দরকার ভাই? কারণটা হচ্ছে যে দেখা যাচ্ছে যে লিমিট এক্স টেন্ডস টু এর জন্য হয়তো বা এই ফাংশনের মানটা কত এটা আমি বের করতে পারতেছি না। লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এই ফাংশনের মানটা ধরে নাও আমি লিমিটিং কোনো ভ্যালু ইউজ করে বের করতে পারতেছি না, তখন আমি হেল্প নিব কার? এই ফাংশনটার মান বের করার জন্য এই এইচ আর এফ জি এর হেল্প নিব। নিয়ে যেটা করব
যে এই ফাংশনের মানটা যদি এই দুইটা ফাংশনের মাঝখানে থাকে, তাইলে সাইড দুইটা ফাংশনের জন্য যদি লিমিটিং ভ্যালু সেম হয়, তাহলে আলটিমেটলি মাঝখানের ভ্যালুটার জন্য লিমিটিং ভ্যালুটাও সেম আসবে। সেটাই আলটিমেটলি থিওরিটা। হ্যাঁ, যে পাশের দুইটার জন্য যদি লিমিটিং ভ্যালু সেম হয়, তাহলে মাঝখানেরটার জন্য আলটিমেটলি লিমিটিং ভ্যালু হবে কোনটা, পাশের দুইটার জন্য যেটা ছিল সেটা। এটা আমি একটু তোমাকে ফিজিক্যাল, যদি তুমি গ্রাফে এটাকে প্লট করতে চাও, গ্রাফে যদি দেখতে চাও, তাহলে একটু দেখো ব্যাপারটা কিরকম। ব্যাপারটা আহামরি কঠিন কিছু না, এটা সিম্পল একটা গ্রাফ। আমি ধরে নাও এখানে একটা গ্রাফ আঁকতেছি, এরকম একটা গ্রাফ দিলাম, এরকম একটা গ্রাফ দিলাম এখানে, আর এরকম একটা গ্রাফ দিলাম এখানে, এরকম একটা গ্রাফ দিলাম এখানে। ধরে নাও যে এইটা আমাদের এইচ এক্স এর গ্রাফ আর কি। হ্যাঁ, এই মানটা হচ্ছে এইচ এক্স এর গ্রাফ, আর এইটা ধরে নাও আমরা বললাম এটা হচ্ছে জি এক্স এর গ্রাফ। আর এর মাঝখানে আমি এই জায়গাটা থেকে একটা এফ অফ এক্স আঁকতেছি, এটা হচ্ছে ধরে নাও এফ অফ এক্স এর গ্রাফ। তাহলে কি হয়ে গেছে আসলে বলো তো দেখি, এরা কিন্তু স্যান্ডউইচ, এই ফাংশনটা কিন্তু স্যান্ডউইচের মধ্যে পড়ে গেছে আর কি, এফ আর জি আর এইচ এর মধ্যে পড়ে গেছে। কিন্তু এই যে পয়েন্টটা ছিল, এই পয়েন্টের কন্ডিশন কি, এই পয়েন্টের অবস্থা কি বলো তো? এক্স ইকুয়াল টু এ পয়েন্ট যদি হয়, এই এক্স ইকুয়াল টু এ পয়েন্টে তুমি যদি এইচ এক্স এর মানটা বের করো, এইচ এক্স এর মানটা যদি বের করো, সেটা তো আলটিমেটলি পাইছো এল, এই যে এখান থেকে শুরু করে এইটুকু এল। দেখা যাচ্ছে যে এই ফাংশনটা এফ এক্সটা জি আর এইচ এর মধ্যে অবস্থান করে, এবং এই যে এক্স ইকুয়াল টু এ পয়েন্টে এইচ এক্স এর মানও যা, জি এক্স এর মানও তাই, তাহলে আলটিমেটলি এফ এক্স এর মানও তাই হবে। আমার কথা কি বোঝা গেল? জি ভাইয়া। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার, যদি এক্স ইকুয়াল টু এ পয়েন্ট না নিয়ে আমি যদি অন্য আরেকটা পয়েন্ট নিতাম, সাপোজ ধরো আমি এখানে একটা পয়েন্ট নিতাম, সাপোজ ধরো এক্স ইকুয়াল টু আমি অন্য একটা পয়েন্ট নিলাম, যে কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে দেখতে পাচ্ছ কি এইচ এক্স এর মান হবে একটা আলাদা, আবার এই পয়েন্টে জি এক্স এর মান হবে আরেকটা আলাদা, ঠিক কিনা? এটা হচ্ছে এইচ এক্স এর মান, লিমিটিং ভ্যালু পাবো এইচ এক্স এর কিছু একটা, আর এখানে জি এক্স এর মান আমি আরেকটা পাবো। তাহলে দুইটা মান কি আলাদা আলাদা না বলতো? এই যে এক্স ওয়ান পয়েন্টে এই এইচ গ্রাফের জন্য আর এই জি গ্রাফের জন্য দুটার মান আলাদা। যদি এইচ এক্স এর মান আর জি এক্স এর মান দুইটা আলাদা হয়, তাহলে কি এই পয়েন্টে আমি কি বলতে পারবো যে এফ এক্স এর মানটাও এইচ এক্স আর জি এক্স এর সমান? এখানে কি সেটা বলা যাবে? এখানে কিন্তু বলা যাবে না, তার মানে শুধু এখানে বলা যাবে। আমি তখনই বলতে পারবো যখন কোনো একটা পয়েন্টে এই উপরেরটা এবং নিচেরটা, অর্থাৎ সাইডের দুইটার লিমিটিং ভ্যালু যা, যদি দুইটা সেম হয়, সাইডের দুইটা লিমিটিং ভ্যালু যদি কোনো একটা পয়েন্টে সেম হয়, তখন আমি বলে দিতে পারবো হ্যাঁ মাঝখানের পয়েন্টের ভ্যালুটা আলটিমেটলি সেটা। এটাই হচ্ছে স্যান্ডউইচ বা স্কুইজ বা পিঞ্চিং থিওরেম। তো এখন কথা হলো ভাই, এটা আমরা কোথায় ইউজ করব, এটার অ্যাপ্লিকেশনটা কোথায়, আমি কিভাবে বুঝবো যে এই জায়গাটাতে আলটিমেটলি এটা ইউজ করা লাগে? এটার জন্য একটা শর্টকাট পদ্ধতি বলে দিচ্ছি তোমাদেরকে। এটা কোনো বইয়ে পাবা বলে আমার মনে হয় না। তো আমার এতদিনের মানে আমার যেটা মনে হয়েছে, আমরা তো এটা অনার্সে পড়ছি, অনার্সে এগুলো ডিটেইলস আমরা পড়ছি, তো সেটা করে আমার কাছে যেটা মনে হয়েছে যে স্যান্ডউইচ আমি যত জায়গায় ইউজ করছি সব জায়গায় দুইটা ফাংশন ছিল, একটা হচ্ছে অ্যালজেব্রিক ফাংশন, অ্যালজেব্রিক মানে তো চিনো বীজগাণিতিক ফাংশন, আর ট্রিগোনোমেট্রিক ফাংশন। হ্যাঁ, ট্রিগোনোমেট্রিক ফাংশন, কোনো অঙ্কের মধ্যে যদি একই সাথে অ্যালজেব্রিক ফাংশন আর ট্রিগোনোমেট্রিক ফাংশন দুইটাই যদি থাকে, তখনই ভাববা তুমি সেই জায়গাটাতে স্যান্ডউইচ বা স্কুইজ বা পিঞ্চিং থিওরি অ্যাপ্লাই হবে। স্যান্ডউইচ বা স্কুইজ, বানানটা কি ভুলে গেলাম আমি, যাই হোক বানানটা দেখে নিও। আরেকটা হচ্ছে পিঞ্চিং, এই থিওরিটা অ্যাপ্লাই হবে, একই নাম। হ্যাঁ, স্যান্ডউইচ, পিঞ্চিং আর হচ্ছে স্কুইজ, এই থিওরিটা অ্যাপ্লাই হবে। তো তাহলে কখন? যখন একই সাথে কোনো একটা অঙ্কে অ্যালজেব্রিক ফাংশন থাকবে এবং ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, তখন অ্যাপ্লাই হবে। এটা এক নাম্বার বোঝার ওয়ে, এটা আমরা বোঝার উপায় বলতেছি বা চেনার উপায় বলতেছি। বোঝার উপায় না লিখে লিখি চেনার উপায়। হ্যাঁ, যে আমি কিভাবে চিনবো যে এই জায়গাটাই আলটিমেটলি যে কোথায় স্যান্ডউইচ ইউজ হবে, কোথায় স্যান্ডউইচ ইউজ হবে সেটা চেনার উপায়, এটা আমরা বের করতেছি। ওকে, তো এক নাম্বারটা কি দেখলাম যে অবশ্যই অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক এই দুইটার মিক্সচার থাকবে, এবং দুই নাম্বার যেটা আমি দেখবো সেটা হলো এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা থাকবে, হ্যাঁ এই ট্রিগোনোমেট্রিক ফাংশনের অবশ্যই একটা কোণ থাকবে, সেই কোণে যদি আমরা লিমিটের ভ্যালুটা বসায় দেই, যে লিমিটটা থাকবে
এক্স টেন্ডস টু এ অথবা এক্স টেন্ডস টু 0 বা ইনফিনিটি যাই বসাই না কেন, এই কোণের মধ্যে যদি এই লিমিটের ভ্যালুটা বসায় দাও তাহলে দেখা যাবে কি এই কোণটা ইনফাইনাইট হয়ে যাবে। ইনফাইনাইট হয়ে যাবে আসলে বলা ঠিক না, এখানে বলতে পারো যে অসংজ্ঞায়িত হয়ে যাবে। হ্যাঁ, এটা বলতে পারো, অসংজ্ঞায়িত হয়ে যাবে, তখন তুমি এটা ইউজ করতে পারবা। অসংজ্ঞায়িত মানে সামথিং বাই 0 বা এরকম কিছু একটা আর কি। হ্যাঁ, অসংজ্ঞায়িত বা অনির্ণীয় বা এই টাইপের ফরম্যাট আর কি। হ্যাঁ, এই ফরম্যাট গুলো চলে আসবে, তখন আমি বুঝবো আলটিমেটলি স্যান্ডউইচ ইউজ করতে হবে। এই দুইটাই ওয়ে স্যান্ডউইচ বোঝার জন্য। অ্যালজেব্রিক ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে, আর এই যে ট্রিগোনোমেট্রিক ফাংশন যেটা ছিল সেখানে যে কোণটা থাকবে, সাইনের মাঝখানে থাকতে পারে কস ট্যান, এটার মাঝখানে যে কোণটা থাকবে সেই কোণে যদি আমি লিমিট যেটা ছিল সেটা যদি বসায় দিই তাহলে সেটা অসংজ্ঞায়িত চলে আসবে। এই দুইটা যদি তুমি জিনিস দেখতে পাও কোনো অঙ্কে তখনই ভাববা যে সেটা স্যান্ডউইচে করতে হবে। চেনার উপায়টা কি বোঝা গেল? চেনার উপায়টা বুঝলা কিনা? হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, এখন আসো তোমরা অঙ্কে আমরা এক্সাম্পল দিতে চাচ্ছি। এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, দেখো এটা হচ্ছে কমন এক্সাম্পল, এটা সবাই দেয়, এটাতে খুব ইজিলি বোঝা যায় যে আসলে কাহিনীটা কি। আমি বলেছিলাম যে স্যান্ডউইচ কোথায় ইউজ করা লাগবে, এখানে দেখো দুইটা কথা বলা ছিল, একটা অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক ফাংশন থাকবে, একটা ত্রিকোণমিতিক ফাংশন থাকবে। দেখো তো এই যে এক্স স্কোয়ারটা এখানে দেখতে পাচ্ছ, এটা কি ফাংশন? অ্যালজেব্রিক কিনা? এটা কিন্তু অ্যালজেব্রিক ফাংশন বা বীজগাণিতিক। বীজগাণিতিক ফাংশন কারা? এক্স স্কোয়ার প্লাস 1 বা 2 3 4 এগুলো হচ্ছে অ্যালজেব্রিক। আর এই যে সাইন 1/x ছিল এটা কিন্তু একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন। তারপরে আমরা দেখতে পাচ্ছি ট্রিগোনোমেট্রিক ফাংশন এবং অ্যালজেব্রিক ফাংশন দুটার আসলে গুণ আকারে থাকে এরা। হ্যাঁ, যোগ আকারে থাকলে তো দুইটা ফাংশন আলাদা আলাদাই হয়ে গেল, যোগ আকারে থাকলে কোনো সমস্যা ছিল না। দুইটা ফাংশন তুমি যদি এটা আবার ভুল মনে করো, এটা যোগ চিহ্ন দিয়ে আবার ভাইবো না যে এই যোগ দ্বারা কিন্তু আমি আসলে মিন করছিলাম যে দুইটাই থাকবে, এটা প্লাস এটা দুইটাই থাকবে, এই যোগ চিহ্ন দিয়ে সেটা মিন করছে। ব্যাপারটা কিন্তু আবার এটা না যে অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতি দুইটার যোগফল থাকতে হবে, ব্যাপারটা তা না। বলতে পারো দুটার গুণফল থাকতে হবে। হ্যাঁ, গুণফল, দুইটা ফাংশনের গুণফল থাকবে, দুইটাই থাকতে হবে এবং দুটার গুণফল থাকে ম্যাক্সিমাম টাইমে। গুণফল মানে তো আসলে ভাগফল, একই কথা। তো দেখা যাচ্ছে এখানে অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে, তাহলে একটা আমি কন্ডিশনটা পেয়ে গেলাম যে হ্যাঁ এখানে স্যান্ডউইচ ইউজ হতে পারে। সেকেন্ড কথাটা কি ছিল, যে এক্স এর মান বা লিমিটিং ভ্যালু যেটা থাকবে সেটা আমরা কোথায় বসাবো? ত্রিকোণমিতিক যে কোণটা ছিল সেই কোণটাতে বসাবো, অর্থাৎ এই জায়গাটাতে বসাবো। এই জায়গাটাতে যদি বসাও যদি, তাহলে এক্স এর মানটা কত ছিল? এক্স এর মান 0 যদি বসাও তাহলে 1/0 মানে কত? অসংজ্ঞায়িত না? জি ভাইয়া। তার মানে দেখতে পাচ্ছি ত্রিকোণমিতিক যে কোণটা ছিল সেই কোণের জায়গায় আমরা এই অ্যাঙ্গেলের লিমিটিং ভ্যালুটা বসাই আমরা অসংজ্ঞায়িত পাইলাম। তাহলে দুইটাই চেনার উপায়টা পাইছি কিনা বলো? ট্রিকোণমিতিক অ্যালজেব্রিক দুটাই আছে এবং ট্রিকোণমিতিকের পরে যে কোণটা ছিল সেই জায়গাটাতে আমরা এই জিরোটা বসায় দিয়ে লিমিটিং ভ্যালু বসায় দিয়ে অসংজ্ঞায়িত পাইছি। তার মানে এখানে স্যান্ডউইচ করা যাবে। এটা কি করা যাবে? স্যান্ডউইচ করা যাবে। কথা কি বোঝা গেল? জি ভাইয়া বোঝা গেল। এটা স্যান্ডউইচ হবে, এটা বুঝলাম। এখন কথা হলো ভাই আমি স্যান্ডউইচ যদি কেন করবো? এটা কি আমি নর্মালি করতে পারি না? অনেকের মাথায় এরকম অনেক চিন্তা ভাবনা আসে, অনেকে চিন্তা করে ভাইয়া এটা আমরা নর্মালি করি, দেখি হয় কিনা। কথা কি বুঝছো নাকি? হ্যাঁ, এক্সামে কি বলে দিবে যে এটা স্যান্ডউইচই করতে হবে? জীবনও বলে দিবে না, জীবনও বলে দিবে না। এটা যে স্যান্ডউইচ দিয়ে করতে হবে তোমাকে জীবনও কোনোদিন কেউ বলবে না, বুঝছো ও নাকি? আচ্ছা ভাইয়া। জি আচ্ছা, ভাইয়া। যেহেতু আমাকে জীবনেও তারা এটা বলবে না, তাইলে এখন কথা হতে পারে যে ভাইয়া আমি কি তাইলে এই অঙ্কটা নর্মালি করতে পারবো না? কিন্তু দেখো তো ট্রাই করে নর্মালি করা যায় কিনা। দেখো লিমিট কত ছিল? এক্স টেন্ডস টু 0 ছিল, এক্স স্কোয়ার সাইন 1/x ছিল। আমি যদি নর্মালি এটাকে করতে চাইতাম তাহলে তোমাদের মাথায় অনেকে এরকম আসতেছে, আমরা কিন্তু এই ফর্মুলাটা জানি। দেখো তো এই ফর্মুলা জানো কিনা? লিমিট এক্স টেন্ডস টু 0 সাইন x/x, এটার মান কি 1 লিখতে পারো না তোমরা? জি ভাইয়া এই লিখতে 1 পারি। লেখার জন্য কিন্তু একটা শর্ত আমি ভালো বারবার বলে দিছি, এখানে যা থাকে এখানেই তাই থাকে এবং সেটা টেন্স টু 0 হইতে হয়, তাইলে কিন্তু আমরা কি করতে পারি বলো তো? নর্মালি 1 লিখতে পারবো এটাকে। তো অনেকে আবার এটার মতো করে এটাকে সাজাইতে চায়, সাজাইতে যা তারা এভাবে লেখে যে লিমিট এক্স টেন্স টু 0 ছিল, ভালো কথা, সাইন 1/x ছিল এখানে, তাও ঠিক আছে। আর কি করে দিলাম, এই যে এখানকার যে এক্স স্কোয়ার ছিল না, এখান থেকে একটা এক্স নিচে নিয়ে গেলাম, আরেকটা এক্স আমি এখানে রেখে দিলাম। বুঝো নাই? জি ভাইয়া। তারপরে তোমরা আবার করো কি, এরপরের লাইনটা এভাবে লেখো, দুই জায়গায় লিমিট আলাদা করে দাও, যে লিমিট এক্স টেন্স টু 0 লেখো, ঠিক আছে, সাইন 1/x ডিভাইডেড বাই 1/x। আবার পরে করো কি, এই যে এখানে যেহেতু ভ্যারিয়েবল ছিল আলাদা একটা ভ্যারিয়েবল,
এই ভ্যারিয়েবলের জায়গায় আমি আরেকটা x দিয়ে দিলাম, মানে লিমিট আরেকটা দিয়ে দিলাম। তারপরে করো কি, এইটাকে 1 লিখে ফেলো। এটা কি আসলে 1 লেখা যাবে কিনা আমাকে একটু জানাও। এটা কি 1 লেখা যাবে কিনা? ভাই সূত্রে বসে লেখা তো চাইতেই পারে। না, লেখা যাবে না 1 কখনো by x না। আমি বলেছিলাম এখানে যা এখানে তাই, এবং সেটা টেন্স টু 0 হইতে হবে, সাবধান। তাহলে এখানে ছিল 1 বাই এক্স, এখানেও আছে 1 বাই এক্স, তাহলে আমার 1 বাই এক্স টেন্স টু 0 হইতে হবে। এখানে এক্স টেন্স টু 0 আছে, এটাকে যদি তুমি 1 বাই এক্স এ কনভার্ট করতে চাও তাহলে 1 বাই এক্স টেন্স টু ইনফিনিটি চলে আসবে। বোঝা গেল কিনা? এটা কি বুঝছো? এক্স টেন্স টু 0 যদি হয় তাহলে 1 বাই এক্স টেন্স টু কত আসবে বলো তো? infinity ইনফিনিটি যদি আসে তাহলে কি আলটিমেটলি এখানে যা এখানে তাই, এবং সেটা টেন্স টু ইনফিনিটি হলে কি সেটাকে আমরা 1 লিখতে পারি? না ভাইয়া। এইটাকে 1 লিখতে পারবো না। সো এই অঙ্কটা তোমার কাছে যেটা মনে হচ্ছিল আমি এটা দিয়ে করব, নরমালি করা যাবে না। বুঝতে পারছো জি যে কেন আসলে ভাইয়া। স্যান্ডউইচের উৎপত্তি? স্যান্ডউইচের উৎপত্তি আসলে এই কারণেই যে আমি এক্স এর মান 0 দিয়ে এই সাইনের এই যে সাইন 1 বাই এক্স, এটার মান আমি বের করতে পারবো না কখনোই, কারণ অ্যাঙ্গেলটা তখন ইনফিনিটি চলে আসে। সো এটার মান নরমালি বের করা যাবে না, তখন আমাকে স্যান্ডউইচ দিয়ে করতে হবে। তাহলে আমরা এই অঙ্কে দুইটা জিনিস দেখলাম। জোনাস, জোনাস কে আমি জানি না, নেব না। ওকে, তো আমি এখানে দুইটা জিনিস দেখলাম, যে ফার্স্ট কথা হচ্ছে এই অঙ্কটা আমি নরমালি করতে পারবো কিনা, দেখলাম ভাই এটা নরমালি করা যাচ্ছে না। ওকে, ভালো কথা। সেকেন্ড, তাহলে চিন্তা করবে এটা স্যান্ডউইচতে যায় কিনা। তো স্যান্ডউইচে যাওয়ার জন্য দুইটা শর্ত, একটা ছিল অ্যালজেব্রিক আর ত্রিকোণমিতিক দুইটার মিক্সচার থাকতে হবে, আছে, এবং ত্রিকোণমিতিকের মাঝখানে কোণের মানটাতে লিমিটিং ভ্যালু বসায় দিয়ে অসংজ্ঞায়িত পাইছি, তাহলে এটা স্যান্ডউইচ ইউজ করা যাবে। ওকে, তারপরে আসো যে ভাইয়া তাহলে আমরা একটা স্যান্ডউইচ আমরা কিভাবে করব। তো স্যান্ডউইচ দিয়ে করতে গেলে তোমাকে যেটা করতে হবে, এখানে যে ত্রিকোণমিতিক ফাংশনটা থাকবে, হ্যাঁ, ট্রিকোনোমেট্রিক যে ফাংশনটা থাকবে সেটা রেঞ্জ ইউজ করতে হবে। ট্রিকোনোমেট্রিক ফাংশন যেটা থাকবে সেটার কি ইউজ করা লাগবে? রেঞ্জ ইউজ করা লাগবে। অর্থাৎ এই যে ত্রিকোণমিতিক ফাংশনটা ছিল এটার মান কোথা থেকে কোন পর্যন্ত হয়, তাহলে লিখবা আজা। আজা মানে কি? আমরা জানি আমরা কি জানি যে এই যে সাইন 1 বাই এক্স ছিল, এইটার মানটা কোথা থেকে কোন পর্যন্ত হয় বলো তো দেখি। সাইন থিটা বা কস থিটার মান আমরা জানি -1 থেকে +1 এই রেঞ্জের মধ্যে হয়, ঠিক কিনা? এটা জানো তো সবাই? হ্যাঁ ভাইয়া জানি। এই যে স্যান্ডউইচ ইউজ করার জন্য কাজই হচ্ছে এটা, যে ত্রিকোণমিতিক অনুপাত যেটা থাকবে সেটার মানের একটা রেঞ্জ ইউজ করা লাগবে। অবশ্যই তুমি সেটা জানো। এমন ফাংশন দিবে যে ফাংশনের রেঞ্জ তোমরা জানো, এরকম ফাংশনে তারা দেবে। এখানে সাইন ফাংশন দিছে, তাহলে সাইনের জন্য আমরা জানি -1 থেকে +1। তারপরে যেটা করতে হবে, এই যে ত্রিকোণমিতিক ফাংশন যেটা নিছো এই ফাংশনটাকে এখানে তারা অঙ্কে যে ফাংশনটা দিছিল সেই ফাংশন আকারে প্রকাশ করা লাগবে। অর্থাৎ অঙ্কের মধ্যে ফাংশনটা কে ছিল? এক্স স্কোয়ার সাইন 1 বাই এক্স ছিল। তাহলে মানে এখানে সাইন 1 বাই এক্স আছে, এটাকে পুরোটাকে আমরা এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিব, অর্থাৎ 3 পাশকে এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিব। তাহলে -1 ইন্টু এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, এখানেও একটা এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম, আর এখানেও একটা এক্স স্কোয়ার দ্বারা গুণ করে দিলাম। তারপরে যেটা করব, এই অঙ্কের মতো করে সাজাইতে হবে। তো তো 3 জায়গায় আমরা এখন লিমিট দিয়ে দিচ্ছি, এক্স টেন্স টু 0 দিয়ে দিচ্ছি। তাহলে দেখো 3 জায়গায় আমরা লিমিট দিয়ে দিব। তাহলে লিমিট এক্স টেন্স টু 0, এক্স মাইনাস এক্স স্কোয়ার ছিল এখানে, দিলাম লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার ইন্টু সাইন 1 বাই এক্স, তারপরে লিমিট এক্স টেন্স টু 0 এক্স স্কোয়ার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? এই পর্যন্ত বুঝতে নাই, সমস্যা নাই। এখন আমরা যেটা করব, যে দেখো তো দেখি এই জায়গাটাতে এইটুকু লিমিটিং ভ্যালু আমি বের করতে পারি কিনা। এক্স এর মান 0 কে এখানে বসানো যায় কিনা? বসানো যায়, কারণ আমরা লিমিটের চ্যাপ্টারে দেখে আসছি নিচে যদি কখনো 0 আসে তাইলে আমরা বসাইতে পারবো না। কিন্তু এখানে তো এক্স এর মান 0 বসাইলে নিচে কিছু নাই, তাহলে এক্স এর মান 0 বসাইলে এটার মান কত চলে আসবে? 0 না? আবার এই মাঝখানে যেটা ছিল সেটাকে এইভাবেই রাখো, এটাকে চেঞ্জ করার দরকার নাই। এক্স স্কোয়ার ইন্টু সাইন 1 বাই এক্স, আবার এইখানটাতে দেখো এক্স স্কোয়ারের মান যদি 0 বসাই দাও তাহলে এটা 0 চলে আসবে। দেখতে পাইছো কাহিনীটা কি? এই যে পুরো জায়গাটা তুমি দেখতে পাচ্ছ, এই পুরো জায়গাটার মান ওরা বলছে কি 0 থেকে বড় আবার 0 থেকে ছোট, তার মানে আমি কি লিখতে পারি? ওই পুরোটার মান হচ্ছে 0।
ক্লিয়ার কিনা অঙ্কটা বলো? এটাই হচ্ছে এটা লিমিটিং ভ্যালু। জি ভাইয়া ক্লিয়ার। স্যান্ডউইচ আগে কি কেউ করেছিল এটা বলো তো আমাকে একটু, স্যান্ডউইচ থিওরেমের অঙ্ক না ভাইয়া কেউই করো নাই? না। সেকেন্ড ইয়ারে যারা পড়ো 21 সালের যারা আসো, কেন তোমরা জানো না এটা হ্যাঁ তোমাদের ভাইয়া, করা সিলেবাসে হয়েছিল। আছে? করা হয়েছিল। কে কে করে যে করেছিলা সে একটু বলো, তুমি কি বুঝতে আসলে ব্যাপারটা নাকি মুখস্থ করছিলা? না ভাইয়া, এটা তো ডিসক্রাইব করে বলেনি, এমনিতেই দু একটা দেখে দিছিল। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে তুমি এখন বুঝছো। ফার্স্ট কথা হচ্ছে এই অঙ্কটাকে হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। কেন আমরা এইভাবে করলাম না, নরমালি কেন করলাম না, এটা আমি বুঝতে পারছি। ঝামেলাটা কোথায়? এইখানে যা ঝামেলা, এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি ওই জন্যই বলি প্রত্যেকটা অঙ্কের লিমিট চেঞ্জ করে নিবা, হ্যাঁ, যে এখানে যা এখানে তাই এখানেই সেটা টেন্স টু জিরো হইতে হয়, নাইলে কিন্তু ফর্মুলা ফেলা যাবে না। তো এখানে 1/x ছিল, 1/x টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, সো এটা ফর্মুলা ফেলতে পারবো না, দ্যাট মিন্স নরমালি করা যাবে না। তাহলে পরে আসি আমরা স্যান্ডউইচে যাবে কিনা, তার জন্য দেখবো ত্রিকোণমিতিক অ্যালজেব্রিক দুটার মিক্সচার আছে কিনা, এবং ত্রিকোণমিতিক ফাংশন যেটা ছিল সেখানে কোণের মানটা অসংজ্ঞায়িত বা ইনফিনিটি টাইপের কিছু আসে কিনা, দেখলাম আসছে, তাহলে এটা স্যান্ডউইচ করা যাবে। স্যান্ডউইচ করব আমরা কিভাবে? তখন যেটা করতে হবে, এইখানে যে ত্রিকোণমিতিক অনুপাতটা থাকে সেটার মানে রেঞ্জ ইউজ করতে হবে, অর্থাৎ ওইটার মান কার থেকে বড় কার থেকে ছোট এটা ইউজ করবা। তারপরে এই মাঝখানের যে ফাংশনটা তুমি নিচ্ছ ত্রিকোণমিতিক ফাংশন, এই ফাংশনটাকে তোমার যে তারা যে অঙ্কটা দিয়েছে সেই ফাংশন আকারে প্রকাশ করবা। তার জন্য যা যা করা লাগে করবা। করার পরে পাশের দুইটার জন্য লিমিটিং ভ্যালু বের করবা। যদি এই দুইটা লিমিটিং ভ্যালু সেম হয় তখন বলে দিবা হ্যাঁ এটার মানটা কত আসবে, এই পাশের দুইটার সমান। যদি সেম না হয় তাহলে লিমিটিং ভ্যালু বের করা যাবে না। এ পর্যন্ত এখন পর্যন্ত ক্লিয়ার? ওকে, আমরা আরেকটা এক্সাম্পল দেখতে চাচ্ছি। আমি কি পরের এক্সাম্পলে যাব? এই অঙ্কে কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি ভাইয়া যান। ওকে, আমরা পরের ম্যাথে চলে যাই। আমরা এখানে একটা ম্যাথ দিচ্ছি, এটা আমি লিখিয়ে দিই। লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2x স্কোয়ার মাইনাস 3, তারপর দিলাম 7x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6, এটা দিলাম, দিয়ে উপরে আরেকটা ফাংশন অ্যাড করে দিলাম cos স্কোয়ার x। বললাম এইটার মানটা কত হবে। কোশ্চেন ক্লিয়ার? এটা ফার্স্ট কথা স্যান্ডউইচ দিয়ে করা যাবে কিনা? স্যান্ডউইচ দিয়ে করার জন্য ফার্স্ট শর্তটা কি ছিল? অ্যালজেব্রিক আর ভাইয়া। ট্রিগোনোমেট্রিক থাকতে হবে। তো অ্যালজেব্রিক আছে এখানে আর ট্রিগোনোমেট্রিক আছে, তাহলে এটা করা যাবে। ফার্স্ট কন্ডিশন ফুলফিল হইলো। সেকেন্ড কন্ডিশনে যেটা দেখতে হবে, ত্রিকোণমিতিক কোণ যেটা ছিল সেই জায়গাটাতে এক্স এর মান বসায় দিতে হবে। তাহলে এক্স এর মান এখানে ইনফাইনাইট তারা বলেছিল, তাহলে এখানে যদি বসায় দাও তাহলে এক্স এর মান ইনফাইনাইট চলে আসবে। ইনফাইনাইট মানে তো আসলে অনির্ণীয় বা অসংজ্ঞায়িত টাইপের, মানে জানি না এটার মানটা কত আসবে। cos স্কয়ার ইনফিনিটি, এটার মান কি আমি জানি বলো তো? না ভাইয়া। জানি না। তাহলে অ্যাঙ্গেলের মাঝখানে বসানোর পরে ইনফাইনাইট বা অসংজ্ঞায়িত টাইপের কিছু আসলে ভাববো এটা স্যান্ডউইচ দিয়ে করা যাবে। স্যান্ডউইচ দিয়ে যদি তুমি করো তাইলে আমাকে কি করতে হবে? সলিউশন যখন শুরু করবা তখন আমাকে কি করতে হবে? আবারও আজাতে যেতে হবে। কার রেঞ্জ ইউজ করতে হবে বলো তো দেখি, কোন ভ্যালুটার মান? cos এই যে cos স্কয়ার, cos না কিন্তু cos স্কয়ার, এটার মানে রেঞ্জ ইউজ করা লাগবে। আমাকে কেউ একটু বলতে পারবা যে cos স্কয়ারের মানটা কার থেকে কা কি পর্যন্ত হয়, কোথা থেকে কোন পর্যন্ত হয়? 0 থেকে 1। 0 থেকে 1 হবে, হ্যাঁ, কারণ আমরা যেটা জানি cos x যে ফাংশনটা, সেই ফাংশনের গ্রাফটা কিন্তু এরকম। এটা হচ্ছে cos x ফাংশনের গ্রাফ। এটা যখন আমরা ফাংশনের গ্রাফ বুঝাবো, একদিন আমি ফাংশনের গ্রাফ নিয়ে ক্লাস নেব, সেদিন বুঝবা যে এটার হাইস্ট ভ্যালু হচ্ছে +1 আর লোয়েস্ট ভ্যালু হচ্ছে -1। এটা হচ্ছে cos x এর মানটা বা sin x এর মানটা -1 থেকে +1 এর মধ্যে হয়। আর যদি তোমাকে cos স্কয়ার x এর গ্রাফ বলতো, cos স্কয়ার x এর গ্রাফটা দেখতে কেমন এরকম হয়, হ্যাঁ, cos স্কয়ার x মানে বুঝতেছো এটা নিচের দিকে যাবে না আর কি, হ্যাঁ, এরকম হবে। এটা হচ্ছে cos স্কয়ার x এর গ্রাফ। যাই হোক, তো এটার মানটা কোথা থেকে কোন পর্যন্ত হচ্ছে দেখো, 0 থেকে শুরু করে 1 পর্যন্ত, অর্থাৎ 1 আর 0 এটার মাঝখানে থাকতেছে, এর বাইরে যাচ্ছে না। তার মানে আমি বলতে পারি যে cos স্কয়ার x বা sin স্কয়ার x এটার ভ্যালু রেঞ্জ হচ্ছে 0 থেকে 1। বুঝলাম কিনা? তাহলে বলবো cos স্কয়ার x এর ভ্যালু 0 থেকে বড়, 1 থেকে ছোট। ওই যে cos স্কয়ার x আরেকবার। cos স্কয়ার x এর গ্রাফ এটা জানো না গ্রাফটা? cos x এর গ্রাফ যদি এইরকম হয় তাহলে বলো তো দেখি, এই যে নেগেটিভ যে পোর্শনটা পাইছো cos এর জন্য, cos x এর জন্য,
যদি এটাকে cos স্কয়ার x নিতে তাহলে কি নেগেটিভ পোরশনটা থাকবে আর, কারণ স্কয়ার হয়ে গেছে না, তাহলে সেটা কি না, প্লাস হয়ে যাবে না, থাকবে না। প্লাস হয়ে যাবে না, উপরের দিকে উঠে যাবে আর কি। হ্যাঁ সেটা জি ভাইয়া বুঝতে বুঝছো, পারছি। এগুলো ডোমেন রেঞ্জ যখন পড়াবো তখন এগুলো পারফেক্ট বুঝতে পারবো, আদারওয়াইজ এগুলো বোঝা টাফ। যাই হোক, তো cos স্কয়ার x এর মানটা হয় 0 থেকে 1 পর্যন্ত, আর cos এর বা sin এর মানটা হয় -1 থেকে +1 পর্যন্ত। এখন তোমার যেটা কাজ সেটা কি, এই যে মাঝখানের যে ফাংশনটা ছিল এটাকে কি করা, এই আকারে প্রকাশ করা। তাহলে আমরা কি করব, এই জিনিসটা দিয়ে তিন পাশকে আমি গুণ করে দিব। তাহলে 0 এখানে কি গুণ করে দেওয়ার আর দরকার আছে? কারণ 0-র সাথে আলটিমেটলি আমি যাই গুণ করি না কেন 0 হয়ে যাবে, তো এখানে আমি আর গুণ করলাম না, আমি শুধু এখানটাই গুণ করতেছি। 2x স্কয়ার - 3 ডিভাইডেড বাই 7x স্কয়ার প্লাস 5x - 6 ইন্টু cos স্কয়ার x, তারপরে গ্রেটার দেন লেস দেন ইকুয়াল 2x স্কয়ার - 3 ডিভাইডেড বাই 7x স্কয়ার প্লাস 5x - 6। তারপরের অঙ্কটা খুবই সোজা, আমরা এখন কি করে দিব, তিন পাশে কি করে দিব, এই যে লিমিটটা দিয়ে দিব। তো এই 0 তো লিমিট দেওয়ার আমার কোনো দরকার নেই, কারণ 0 তে আলটিমেটলি কোনো ভ্যারিয়েবলই নাই, তাহলে এখানে লিমিট দেওয়ার কোনো দরকার নাই। এখানে যে লিমিট দিতে হবে না, এটা কি ক্লিয়ার সবাই, নাকি কারো মনে কনফিউশন আছে, নাকি আমি দিয়ে দেখাবো, কি করব বলো? না ভাইয়া ভ্যারিয়েবল নাই তো, 0 ভ্যারিয়েবল নাই, তাইলে আমার 0ই আসবে, ওখানে যা দ্বারা গুণ করি না কেন বা যে লিমিটই দেই না কেন ওটার লিমিটিং ভ্যালু 0ই। তো ওইটাতে আর কনফিউশন বাড়ানোর দরকার নাই, এখানে cos স্কয়ার x ছিল, তারপর এখানে আবার দিচ্ছি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি, এখানে কত 2x স্কয়ার - 3 আর 7x স্কয়ার প্লাস 5x - 6। এখন আসো মান বের করো, এটা 0 আর এখানে দেখতে পাচ্ছ লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2x স্কয়ার - 3 ডিভাইডেড বাই 7x স্কয়ার প্লাস 5x - 6, আর উপরে দাও কাকে, cos স্কয়ার x কে। আর এটার ভ্যালু মনে হয় তোমরা বলতে পারবা, এটার ভ্যালুটা কত, x টেন্ডস টু ইনফিনিটি এর জন্য বলে ফেলো তো। 2/7। মানে টোটাল ফাংশন x টেন্ডস টু ইনফিনিটির জন্য আমরা কি করি, টোটাল ফাংশন, এটা আমরা মনে হয় 1 নম্বর ক্লাসে দেখে আসছি, সম্পূর্ণ জি ফাংশনের ভাইয়া। x এর হাইস্ট পাওয়ার যুক্ত টার্মের লবের শক বাই হরের শক, তাহলে 2/7। ওকে, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ, আমাকে এই জায়গাটা লিমিটিং ভ্যালু বের করা লাগবে, এবং সেটার মান আমি দেখতে পাচ্ছি 0 থেকে বড় আর 2/7 এর থেকে ছোট। তার মানে কি আমি এক্স্যাক্টলি বলতে পারবো যে এটার মান আসলে কত, বলা যাবে? না ভাইয়া, না। আসলে এটার মানই নাই। আমরা স্যান্ডউইচ দিয়ে ইউজ করার মেইন কথাটাই ছিল যে মাঝখানের ফাংশনের মানটা সাইডের দুইটার মাঝখানে থাকবে, ঠিক আছে, এবং এই সাইডের দুইটার লিমিটিং ভ্যালু সেম হইতে হবে। এইখানে যা পাইছি আমি যদি ডান পাশেও ওই 0ই পাইতাম, অথবা ডান পাশে 2/7 পাইছি, আমি যদি বাম পাশেও 2/7 পাইতাম, তাইলে আমি এই মাঝখানেরটার ভ্যালু বের করতে পারতাম। কিন্তু যেহেতু দেখতেছি যে এই মাঝখানেরটার এই ভ্যালুটা বাম পাশে একটা ভ্যালু আলাদা, ডান পাশে একটা ভ্যালু আলাদা, সুতরাং আমি বলে দিব অতএব লিমিট x টেন্ডস টু ইনফাইনাইট 2x স্কয়ার - 3 ডিভাইডেড বাই 7x স্কয়ার প্লাস 5x - 6 cos স্কয়ার x, এটার লিমিটিং ভ্যালু নাই, এটার লিমিটিং ভ্যালু নাই। বুঝলা কিনা বলো? জি বুঝেছি। এটার অ্যান্সার এটাই, এটার লিমিটিং ভ্যালু নাই। তাহলে স্যান্ডউইচতে কি একটু ফিল করতে পারছো? আমি দুইটা এক্সাম্পলই দেখাইছি, এটা আসলে তোমাদের এইচএসসি পরীক্ষায় এটা আসে না, বা কলেজ পরীক্ষাতেও খুব একটা দেখা যায় না, বাট ভাই ভর্তি পরীক্ষায় যে কোনো সময় চলে আসবে। বুয়েট কিন্তু এগুলো খোঁজে। হ্যাঁ জানো, তুমি কি একটা কথা জানো কিনা যে কোন একটা চ্যাপ্টারের মনে করো 10টা অঙ্ক আছে, সেই 10টা অঙ্কের মধ্যে 9টা অঙ্ক বিভিন্ন সালে বিভিন্ন বোর্ডে আসছে, একটা অঙ্ক কোনোদিন কোথাও আসে নাই, সেই অঙ্কটাই দেখবা বুয়েট পরীক্ষায় আসে। এটা কি বিশ্বাস হয় তোমাদের? মানে এরকম সব অঙ্কের ক্ষেত্রে সবই যে তাই আসবে তা না, মানে জানতাম না ভাইয়া। দেখা যায় এটা হয়। হ্যাঁ তুমি দেখো, তুমি যদি কোশ্চেন ঘাটাঘাটি করো তাহলে বুঝবা এগুলো, যে 10টা অঙ্ক আছে একটা চ্যাপ্টারে, 9টা অঙ্কই আসছে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে, বাট একটা অঙ্ক কোথাও আসে নাই, দেখবা পরীক্ষার হলে সেটাই আসবে বুয়েট পরীক্ষায়। তো এগুলো তো তার মধ্যেই পড়ে আসলে, কারণ আগে ছিল না, এখন নতুন সিলেবাসে দিছে, কেউ এটা করায় না, সো এটাই দেবে বুয়েট। যেমন আসছিল তো যে গতদিনে আমরা করাইলাম না, যে একটা পয়েন্টে লিমিট এক্সিস্ট করে কিনা, নাকি ওই যে কন্টিনিউয়াস হলে কি এর মান বের করা, লাস্টের দিন করাইলাম না গতদিনে?
জি ভাইয়া। ওইটার একটা অঙ্ক দেখো, তুমি কি করছো কখনো এগুলো? লিমিটের এক্সিস্টেন্সি, কন্টিনিউটি, এগুলো কিন্তু তোমরা ঠিকমতো করোই না, বাট আসছে বইয়ের পরীক্ষায়। তো এখান থেকে একটা কোশ্চিন আসেই সব সময়। হ্যাঁ, এগুলো যদি আউল ফাউল কিছু দিয়ে দেয়, তারা কিন্তু কখনোই এই অঙ্ক যখন দিবে তখন কিন্তু তারা বলবে না যে এটা স্যান্ডউইচ দিয়ে করো, নাও বলে দিতে পারে। বলে দিলে তো খুবই ভালো, স্যান্ডউইচ বা আমরা বললাম স্কুইচ থিওরাম বা পিঞ্চিং থিওরাম, যে কোনো একটা থিওরাম বলে দিতে পারে, এই থিওরাম দিয়ে করো। তুমি কিন্তু বুঝবা না যে আসলে যে এটা যে ওইভাবে করতে হবে। তো কিভাবে বুঝবা, কিভাবে চিনবা, সিস্টেম টিস্টেম আমি সব বলে দিছি। আশা করি এখন যদি স্যান্ডউইচ থেকে প্রবলেম আসে, যে কোনো প্রবলেম তোমরা সলভ করতে পারবা, অন্তত একটু আগাইতে পারবা নাকি, বলো আমাকে, বলো তো। ওই ত্রিকোণমিতিক ফাংশন যেটা থাকবে সেটার মান, রেঞ্জের মান ইউজ করবা, তাইলেই অঙ্ক শেষ হয়ে যাবে। ভাইয়া 0 বাদে আর কিছু কি অ্যান্সার আসে স্যান্ডউইচে? আসতেই পারে, অনেক কিছুই আসতে পারে। এখানেই যদি কোনোভাবে 7/2/7 আসতো, তাহলে তো 2/7 অ্যান্সার হইতো, বুঝো নাই? আচ্ছা, আসতেই পারে, জিরোই যে আসবে এমন কোনো গ্যারান্টি আছে নাকি? এটা কি কথা বললা তুমি? একটা অঙ্কের অ্যান্সার কি জিরোই আসবে সারা জীবন? এটা কি হয়? এটা হয় না, এটা অঙ্কের উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমরা স্যান্ডউইচটা শেষ করলাম। ওকে, তো স্যান্ডউইচ যেহেতু শেষ করলাম, এখন আমার একটু প্রচার প্রচারণা চালায় নেই। তোমরা জানো বহুপদী ক্লাস চলতেছে। হ্যাঁ, বহুপদীর ক্লাস চলতেছে, মানে কি সোমবার থেকে ক্লাস স্টার্ট হবে, এখন একটা ক্লাসও হয় নাই। তো বহুপদী কোর্সে যারা ভর্তি হতে চাও, কোর্সে 800 টাকা। হ্যাঁ, প্লিজ আমার সাথে যোগাযোগ করো। একাডেমিক অ্যাডমিশন সবার হয়ে মানে সব হয়ে যাবে, এরকম অ্যাডভান্স লেভেলের ম্যাথ, রুট থেকে শুরু করে অ্যাডভান্স সব পাবা, একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স সবই করাবো। ওকে, তো আমরা চলে যাই পরের অঙ্কে, আমরা পরের টাইপে চলে যাব। আমি পরে যেটা মিন ভ্যালু থিওরামটা করাবো। হ্যাঁ, এটা হচ্ছে ল্যাংরেঞ্জ মিন ভ্যালু থিওরাম বলে, বিজ্ঞানী ল্যাংরেঞ্জ সাহেব এটাকে আবিষ্কার করেছিল। আমি ল্যাংরেঞ্জটা লিখি নাই কেন, ল্যাংরেঞ্জেস, এটাকে এমনি করে লেখে, বানানটা আমার ভুল হতে পারে, দেখে নিও। ল্যাংরেঞ্জেস মিন ভ্যালু থিওরাম, যেটাকে এমভিটি থিওরাম বলা হয়ে থাকে। হ্যাঁ, এমভিটি বলা হয়ে থাকে, মানে মিন ভ্যালু থিওরাম বলা হয়ে থাকে। তো এই থিওরিটা খুবই নরমাল একটা জিনিস, এটা আহামরি কঠিন কিছুই না, এটা তুমি জানো। বাট সেই জিনিসটাকেই ওই ল্যাংরেঞ্জ সাহেব বলে দিছে আর কি, একটু অন্যভাবে বলছে। একটু দেখো যে কি বলছে তিনি। বলছে এফএক্স একটা ফাংশন যদি হয়, ওকে, একটা ফাংশন, এবং এই ফাংশনটা বলছে এ বি ব্যবধি, ব্যবধিটা কেমন দেখছো, থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেট মানে কি, এ থেকে শুরু করে বি পর্যন্ত বদ্ধ ব্যবধি যেটাকে বলা হয়। এই ব্যবধিতে ফাংশনটা অবিচ্ছিন্ন বা কন্টিনিউয়াস হবে। যদি হয় তাইলে কিন্তু ল্যাংরেঞ্জের ফর্মুলা ইউজ করা যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। বলছে কি এ থেকে বি এই বদ্ধ ব্যবধিতে যদি এই ফাংশনটা কন্টিনিউয়াস হয়, অবিচ্ছিন্ন মানে কন্টিনিউয়াস হয়, মানে কোনো ব্রেকডাউন থাকবে না। যদি হয় তাহলে আমরা এখন একটা কাজ করি, আমরা গ্রাফটা একটু একটু করে এঁকে ফেলি, নাইলে আসলে বোঝা যাবে না। আমরা গ্রাফ আঁকতেছি, গ্রাফ না বুঝলে আসলে হবে না, গ্রাফ বুঝলে তুমি পারফেক্ট ক্লিয়ার থাকবে ব্যাপারগুলো আসলে কি। আমরা এখানে একটা ফাংশনে গ্রাফ নিচ্ছি, এখানে একটা আমরা ফাংশনে গ্রাফ নিলাম, এইটা ধরে নাও এফএক্স ফাংশন। এবং আমি একটা কাজ করলাম, এই জায়গাটাতে ধরে নিলাম এক্স এর মান এ, আর এই জায়গাটাতে ধরে নিলাম এক্স এর মান বি। এই জায়গাটাতে এক্স এর মান এ, আর এই জায়গাটাতে এক্স এর মান হলো বি। তারপরে আমরা যেটা করব, এখান থেকে এখানে একটা লম্ব টানি, তার মানে এটা আসলে এ পয়েন্ট, আর এই জায়গাটা হচ্ছে আলটিমেটলি বি পয়েন্ট। তো আমাকে একটু টাইম দাও, ডটেড লাইন দেয়া যায় না এটাতে, আমি অনেক চেষ্টা করছি কিন্তু কোনোভাবে দিতে পারি না, সো এটা ছাড়া আমার কাছে ওয়ে নাই। তাহলে এক্স ইকুয়াল টু এ, অর্থাৎ এটা হচ্ছে এ জায়গাটা ছিল, এখান থেকে শুরু করে এই যে এক্স ইকুয়াল টু বি যে জায়গাটা ছিল, এই পর্যন্ত আসলে ফাংশনটা কন্টিনিউয়াস। এ থেকে বি পর্যন্ত দেখো এই পুরো ফাংশনটা কন্টিনিউয়াস, কোথাও কোনো ব্রেক নাই। এটাই বলছে যদি অবিচ্ছিন্ন হয় এবং এ ও বি ব্যবধিতে, এ ফার্স্ট ব্র্যাকেট বি ব্যবধি, তার মানে এ এর পরের থেকে বি পর্যন্ত, বি এর আগ পর্যন্ত এটা খোলা ব্যবধি, এই ব্যবধিতে এফ ড্যাশ এক্স বিদ্যমান থাকে। এফ ড্যাশ এক্স মানে তো চিনো যে ডিফারেন্সিয়েশন করে যা হবে, যদি এফ ড্যাশ এক্স থাকে তাহলে বলছি কি, তাহলে এ বি ব্যবধির মধ্যে কমপক্ষে একটি বিন্দু সি পাওয়া যাবে, যে বিন্দুতে আলটিমেটলি এফ ড্যাশ সি ইকুয়াল টু এত হবে। এটাই আমাদেরকে ওরা বলছে। তো ব্যাপারটা কি আসলে আমি তোমাকে একটু বলি, যে আমাকে এখন নর্মাল তুমি আগে কতগুলো কথা বলো, যে এইটা যদি এক্স ইকুয়াল টু এ হয়, তাহলে এই যে কোটিটা, এই লম্বটা এখানে কত আসবে, এফ অফ এ আসবে না? এই বিন্দুতে যে ওয়াই, এই যে কোটিটা কত, ওয়াই না, ওয়াই মানে কত, এফ অফ এ কিনা বলো তো, এফ অফ এ কি লেখা যায় এটাকে? জি জি। মানে ভুজ যদি এক্স হয় তাহলে ওখানে কোটিটা হয় ওয়াই, তোমরা বলো ওয়াই, ওয়াই আমি বলতেছি না, যেহেতু এটা ওয়াই সমান এফ এক্স ফাংশন ছিল, তাহলে আলটিমেটলি আমরা বলতে পারি কি এক্স, এক্স এর মান এখানে কত এ, তাহলে জাস্ট এক্স এর জায়গায় আমি এ বসাই দিচ্ছি, তাহলে এফ এ পেয়ে গেলাম।
মানে কোটি তুমি সারা জীবন ওয়াই আকারে লিখে আসছো, বাট এখন থেকে এফ এক্স আকারে লেখা শেখো। অর্থাৎ কোনো বিন্দুতে এক্স এর মান যা আসবে সেই বিন্দুটাকে জাস্ট এফ এর মাঝখানে বসাই দিবা, তাহলে কোটি পেয়ে যাবা। আর এখানে এই কোটিটা কত আসবে, এখানে এক্স এর মান বি, তাহলে এটা চলে আসবে এফ অফ বি। হবি তাহলে আমি আসলে যেটা করতে চাচ্ছি এই জায়গাটাতে এফ ড্যাশ এক্স বের করতে চাচ্ছি। এফ ড্যাশ সি বলছে ওরা, আমি এফ ড্যাশ সি এর কথা পরে আসি। আমি আসলে বের করব হচ্ছে এফ ড্যাশ এক্স, এটা বের করব। তাহলে এফ ড্যাশ এক্স এর মান কি তোমরা জানো তো মনে হয়? এফ ড্যাশ এক্স মানেই তো আসলে ডিওয়াই ডিএক্স নাকি? জি ভাইয়া এই ডিওয়াই ডিএক্স যারা করে আসছো তারা মনে হয় জানো, যদিও আমি নেক্সট দিনে এটা পড়াবো। তারপরে ডিওয়াই ডিএক্স মানে আসলে কি? ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে লিমিট ডেল ডিওয়াই ডিএক্স, মানে এটা খুবই ক্ষুদ্র ডিফারেন্স ছিল, এটা আসলে ডেল ওয়াই বাই ডেল এক্স এর ছোট রূপ আর কি। হ্যাঁ, যদি এ ডেল এক্স টেন্ডস টু 0 হয়, এ ডেল এক্স টেন্ডস টু যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি যে ডিওয়াই বাই ডিএক্স এর ছোট্ট যে রূপটা সেটাই হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। তাহলে আমরা এখান থেকে বের করি। আমি আসলে এই জায়গাটাতে ডিওয়াই ডিএক্স বের করবো, তো যার জন্য আমি একটা কাজ করে নিলাম। এগুলো আমরা নেক্সট দিনে ডিটেইলস পড়বো। হ্যাঁ, টেনশন নিও না। এখান থেকে এরপর একটা লম্ব টেনে দিলাম। লম্ব যদি আমরা টানি তাহলে এখানে দুইটা পয়েন্ট হলো, সাপোজ ধরো এ, এটা বি, আর এটা হলো ধরে নাও সি পয়েন্ট। তাহলে এইখানে আলটিমেটলি ডেল ওয়াই বের করতে চাচ্ছি এ বি সি থ্রি, এ আর বি পয়েন্টের জন্য। ডেল ওয়াই মানে কি? ওয়াই এর ডিফারেন্স। তাহলে এ থেকে বি পর্যন্ত ওয়াই এর ডিফারেন্স কতটুকু? এখান থেকে এই পর্যন্ত এতটুকু না? এটার মান কতটুকু আসবে? এই পুরোটা ছিল এফ বি, আর এখান থেকে এই পর্যন্ত ছিল এফ অফ এ। তাহলে এই ছোট্ট এই জায়গাটাকে কতটুকু আসবে? এফ অফ বি মাইনাস এফ অফ এ। ঠিক কিনা? জি ভাই ঠিক কিনা বলো? অবশ্যই ঠিক। আর এখানটায় এই যে এইটুকু কতটুকু আসবে? এসি। এইটুকু কতটুকু আসবে? বি মাইনাস এ আসবে, কারণ এখান থেকে এই পর্যন্ত ছিল বি আর এখান থেকে এই পর্যন্ত ছিল এ। আমরা এখানে লিমিটটা ধরো নাও ইউজ করতেছি না, যাই হোক আমরা লিমিটে যাচ্ছি না, এখানে লিমিট আমার দরকারও নাই। তো এখানে ডিওয়াই বাই ডিএক্স মানে আমি যদি বলি যে ওয়াই এর ডিফারেন্স কতটুকু? এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বি মাইনাস এ। এটা আসলে কোন জায়গার জন্য বের করলাম? এফ ড্যাশ এক্স। এক্সটা তাহলে কোথায় হবে? এই যে এফ ড্যাশ এক্সটা বের করলাম, ডিওয়াই ডিএক্স বের করলাম। ডিওয়াই ডিএক্স দ্বারা আসলে কি বোঝায় এটা তো জানো নাকি? সরলরেখার ঢাল না? ডিওয়াই ডিএক্স দ্বারা কি বোঝায়? সরলরেখার ঢাল বোঝায় না? জি ভাইয়া। তার মানে এই জায়গাটাতে এই যে এ আর বি, এই জায়গাটাতে যে কোনো জায়গায় তুমি একটা সরলরেখা আঁকতে পারো, স্পর্শক টানতে পারো এই গ্রাফের উপরে। আমি যদি এই পয়েন্টে একটা স্পর্শক টানি, এখানে স্পর্শক টানলে সেটা অনেক বড় হয়ে যাবে। আমি জাস্ট তোমাকে ফিল করার জন্য একটা দেখাচ্ছি। এখানে যদি একটা স্পর্শক তুমি টানো তাহলে সেই স্পর্শকটা হবে এরকম। আমি ধরে নাও যে আমি এরকম পুরোটা আঁকতেছি। তাহলে স্পর্শকের ঢাল বের করার জন্য আমাদের সূত্র কি ছিল? আমরা মনে হয় জানি যে ওই সরলরেখাটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা, অর্থাৎ এটা আমাদের এক্স অক্ষ ছিল, এটার সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে সেটা। তাহলে চিন্তা করো তো, এই এক্স যে পয়েন্টটা, এটা তো ছিল আসলে এক্স পয়েন্ট। তাহলে এই এক্স পয়েন্ট আলটিমেটলি কোথায় অবস্থান করবে? এ আর বি এর মাঝখানে কোথাও একটা হবে না? বলো তো। বুঝি নাই এই যে এক্স পয়েন্ট, যেটা আমরা যে পয়েন্টের ঢালটা বের করতেছি, এই যে এক্স পয়েন্টের এফ ড্যাশ এক্স মানে কি? এই ঢালটা কোন পয়েন্টের ঢাল? এক্স পয়েন্টের ঢাল না? ও আচ্ছা সেই এক্সটা আলটিমেটলি কোথায় হবে? অবশ্যই এ আর বি এটার মাঝখানে হবে না, কারণ আমি তো এই বিন্দুতে ঢাল বের করছি। এই বিন্দুতে ঢালের ফর্মুলাই তো আলটিমেটলি এটা, নাকি বলো? ঢাল মানে তো ট্যান থিটা, ট্যান থিটা মানে হচ্ছে, কারণ এই মাঝখানে হবে নাকি মাঝে হবে? মাঝে 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 মানে মাঝখানে বলতে মিডল বুঝাই নাই আমি। ই আর বি এর মাঝখানে কোথাও একটা হবে, সেটা যে কোনো জায়গায় হতে পারে। সেটা আমি এই পয়েন্টে যদি বের করতাম তাইলেও হইতো, এই পয়েন্টে বের করলেও হইতো। বুঝো নাই? জি ভাইয়া এক্স পয়েন্টটা হবে আলটিমেটলি এ আর বি এর মাঝে কোথাও একটা। তাহলে তখনই ওরা ওই এক্সটা বলে নাই, ওরা এক্স এর পরিবর্তে বলছে আসলে সি। এফ ড্যাশ একটা সি পয়েন্ট বলছে। এই সি এর জন্য আসলে কত আসবে? এফ অফ বি মাইনাস এফ অফ এ ডিভাইডেড বাই বলছে বি মাইনাস এ। এবং এই যে সি পয়েন্টটা, এই সি পয়েন্টটা তাহলে কোথায় হবে? এই যে বি আর এ এটার মাঝে হবে। এইটাই জাস্ট আমাদের মিন ভ্যালু থিওরেমটা বলছে। আমার কথা কি বোঝা গেল? এই লাইনটা যদি আরেকবার বলতেন। আচ্ছা, এই লাইনটা আরেকবার বলবো। তোমরা ডিফারেন্সিয়েশন মনে হয় কম বোঝো, এটা ডিফারেন্সিয়েশন ক্লাস করলে একটু ভালো মতো বুঝতা। তো আমাদের মনে হয় এই পর্যন্ত কোনো সমস্যা ছিল না, এই পর্যন্ত আমরা মোটামুটি ভালোই বুঝছি, তাই না? সমস্যাটা হয়েছে এখানে আসে, তাই না?
এখন কথা হলো এই যে এফ ড্যাশ এক্স বলতে তুমি কি বোঝো, ডিফারেন্সিয়েশন যারা করে আসছো তারা আমাকে একটু বলো। এফ ড্যাশ এক্স মানে কি? এফ ড্যাশ এক্স মানে হচ্ছে ওই গ্রাফের কোন একটা বিন্দুতে ঢালের মান, কোন বিন্দুতে, যে বিন্দুটা আমরা বসাবো সেই বিন্দু। আমি এক্স বসাইলে এক্স বিন্দুতে ঢালের মানটা পাবো। তাহলে এখানে ঢালের মান ট্যান থিটা ছিল, এটা যদি থিটা হয় তাহলে আমরা এই যে এই কোণটাকেও থিটা বলে নিছিলাম, কারণ আমরা ধরে নিচ্ছি যে এ আর বি পয়েন্টটা অনেক কাছাকাছি, দুইটা পয়েন্ট, হ্যাঁ অনেক কাছাকাছি, এই বি পয়েন্টটা এ পয়েন্টের অনেক কাছাকাছি। তাহলে জুম করে দেখলে আসলে কি হবে, এই বি পয়েন্টটা যদি এখানে হইতো, ধরে নাও যে বি পয়েন্টটা হচ্ছে এই জায়গাটায়, তাহলে বলো তো দেখি এ আর বি তখন কি এটা কার্ভ হইতো নাকি একটা সরলরেখা হইতো? সরলরেখা হইতো না, জি ভাইয়া। সরলরেখা হইতো। তখন আলটিমেটলি এই হলুদ রেখা, যে কথা হলুদ রেখাটা এক্স অক্ষের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করছে থিটা, সেই থিটা আর এই থিটা আলটিমেটলি সেম হয়ে যাইতো। তাহলে এখান থেকে ট্যান থিটার মানটা বের করো, ট্যান থিটা বের করছি ভাই লম্ব বাই ভূমি, তো লম্ব বাই ভূমি করে এই এফ ড্যাশ এক্স এর মান এটা আমি বের করলাম। এই যে এফ ড্যাশ এক্স এর মানটা বের করলাম, এই এক্স পয়েন্টটা তাহলে কোথাকার পয়েন্ট? এই এক্স পয়েন্টটা অবশ্যই হবে এ আর বি যে রেঞ্জের মধ্যে আছে এইটার মাঝখানে কোথাও একটা, এটার মাঝে কোথাও একটা, মাঝখানে না মাঝে কোথাও একটা, সেটা এখানে হতে পারে এক্স পয়েন্ট, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। ওরাই ওটাকেই জাস্ট বলছে যে ওই এক্সটা হবে আলটিমেটলি সি। আমি যদি ওই এক্স কে সি দ্বারা রিপ্লেস করি তাহলে এফ ড্যাশ সি হয়ে যাবে, এফ ড্যাশ সি এর মান হচ্ছে এটা, এবং ওই সি এর মানটা কোথায় হবে আসলে, ওই এ আর বি এর মাঝখানে কোথাও একটা হবে, মাঝে কোথাও একটা হবে। কথা কি বুঝছো? এই যে এখানে বলে দিচ্ছে যেখানে এ হচ্ছে, এই সিটা হচ্ছে এ আর বি এর মাঝখানে। তো তোমাকে এটাই আসলে প্রুফ করতে বলা হয় যে এই ফর্মুলা তুমি ইউজ করবা, ফর্মুলা ইউজ করে যদি তারা কখনো বলে যে এটা ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেমকে মানে ইয়া করে কিনা, সত্যতা মানে অ্যাগ্রি করে কিনা ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেমের সাথে, বা এটাকে কি বলে, এটাকে এক্সিস্ট করে কিনা, লিমিট ওই 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 জায়গাটাতে আমি এটা অ্যাপ্লাই করতে পারি কিনা ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেমকে, যদি এটা বলে কখনো, তাহলে যেটা করতে হবে এই ফর্মুলা ইউজ করে জাস্ট এই সিটা যে ইআরবি এর মাঝখানে আছে এটা দেখাইলেই হবে, ইআরবি এর মাঝখানে মানে মাঝে আছে এটা দেখাইলেই হবে। বলো একটু হলেও বুঝছো কিনা? জি ভাইয়া। আচ্ছা আমরা অঙ্ক করি তাহলে দুই একটা ক্লিয়ার হবো, এগুলো অঙ্ক না করলে বোঝা যাবে না। দেখো এখানে একটা অঙ্ক দিছে, এখন দেখতে পাচ্ছ মনে হয় যে এফ অফ এক্স ইকুয়াল টু বলছে ওরা এক্স কিউব, ওকে এটা একটা ফাংশন বলছে, ভালো কথা বলছে। 0 টু ব্যবধিতে, 0 টু বদ্ধ ব্যবধিতে একটি বিন্দু এক্স ইকুয়াল টু সি নির্ণয় করো, যেখানে শর্তটা তারা বলেই দিছে। এই শর্তটা কিন্তু তারা নাও বলে দিতে পারতো, বলে দিতে পারতো যে এফ অফ ইকুয়াল টু এক্স কিউব এই ফাংশনের জন্য 0 টু বিন্দু ব্যবধিতে ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে সি বিন্দুটা নির্ণয় করো, এটাও কিন্তু বলতে পারতো তারা, যে ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেম অ্যাপ্লাই করে সি বিন্দুটা নির্ণয় করো। অথবা বলতে পারতো যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব ফাংশনের 0 টু বদ্ধ ব্যবধিতে একটি বিন্দু এক্স ইকুয়াল টু সি বের করো এবং সি বিন্দু থেকে দেখাও যে এটি ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেমকে মানে স্যাটিসফাই করে আর কি, এটাও বলতে পারতো তারা। তাহলে আমাদের ল্যাংরেঞ্জের মিন ভ্যালু থিওরেম যেটা বলছে এফ ড্যাশ সি, ফর্মুলা এখানে সরাসরি দিয়েই দেওয়া আছে। তাহলে এখানে এফ অফ এক্স যেটা দেওয়া ছিল এটার দিকে আগে তাকাবা। আমাদের দরকার কত? আমাদের দরকার কিন্তু এফ ড্যাশ সি দরকার, তাহলে এখান থেকে আগে এফ ড্যাশ এক্সটা বের করে নাও। এফ ড্যাশ এক্সটা কি? ডিফারেন্সিয়েশন এক্স কিউবের, এক্স কিউবের ডিফারেন্সিয়েশন করলে 3x স্কয়ার। ওকে এটা আমাদের কাজে লাগবে, এটা থাক। আচ্ছা এফ ড্যাশ এক্স বের করে ফেলছি, তাহলে এফ ড্যাশ সিটা একবারে বের করেই ফেলি আমরা। এক্স এর জায়গায় জাস্ট আমরা সি বসাই দিছি, এখানে এক্স এর জায়গায় সি বসাই দেব, তাহলে 3c স্কয়ার চলে আসবে। তাহলে এফ ড্যাশ সি আমরা বের করে ফেলছি। এখন আমার আরো কি লাগবে? এফ অফ 2 লাগবে আর এফ অফ 1 লাগবে। তাহলে আমরা এফ অফ এক্স ইকুয়াল টু, আচ্ছা এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে বাবা, এটা 0 কেন দিছি আমি জানি না, এটা 0 হবে না, হ্যাঁ এটা 1 2 ব্যবধি হবে। হ্যাঁ এখানে ব্যবধিটা কি হবে বলো তো? 1 2 ব্যবধি হবে, হ্যাঁ কারণ এখানে যে ব্যবধি থাকবে এখানে মানটা সেটাই দেওয়া থাকতে হবে, বুঝছো? 1 থেকে 2 পর্যন্ত, তাহলে হবে এটা এফ অফ 2 মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। এটা 0 2 ব্যবধি হবে না, হ্যাঁ এটা 1 2 ব্যবধি হবে। ওকে তাহলে এফ এক্স ইকুয়াল টু কত ছিল? এক্স কিউব ছিল, এখানে আমাদের এফ অফ 2 এর ভ্যালুটা লাগবে, এফ অফ 2 চলে আসবে 2 এর উপরে কিউব মানে 8, আর এফ অফ 1 এর ভ্যালুটা লাগবে, এটা হচ্ছে 1 কিউব মানে হচ্ছে 1। এখন আমরা যেটা করব জাস্ট এখানে মান বসাই দেব, এফ ড্যাশ সি ইকুয়াল টু এফ অফ 2 মাইনাস এফ অফ 1 ডিভাইডেড বাই 2 মাইনাস 1। তাহলে এফ ড্যাশ সি এর মান কত? 3c স্কয়ার ছিল, আর এফ অফ 2 এর মানটা কত? 8 মাইনাস 1 ডিভাইডেড বাই কত? 8 মাইনাস 1 তো ঠিক আছে নাকি? হ্যাঁ 2 মাইনাস 1 মানে কত? 1, তার মানে কত চলে আসলো? 7 চলে আসলো। তাহলে এখান থেকে বলো তো দেখি সি স্কয়ার ইকুয়াল টু কত চলে আসলো? 7/3, ঠিক না?
তাহলে সি এর ভ্যালুটা কত চলে আসবে? সি এর ভ্যালুটা চলে আসবে হচ্ছে প্লাস মাইনাস √7/3। আমাকে একটু কেউ ক্যালকুলেটরে বের করে বলো তো যে √7/3 এর মানটা কত? √7/3 এর মানটা কত, এটা একটু আমাকে বলো। 1.57 1.57। ওকে, তাহলে ধরে নাও 1.57 আসলো, একটা প্লাস 1.57 একটা আর একটা মাইনাস 1.57 একটা। তাহলে আমরা সি এর কোন মানটাকে নিব? এখানে সি এর দুইটা মান পাওয়া গেছে, আমরা কোন মানটাকে নিব? তোমার কিন্তু মাথায় থাকতে হবে সিটা অবশ্যই কার মাঝখানে থাকতে হবে বলো? 1 থেকে 2 এর 1 থেকে 2 এটার মাঝখানে কিন্তু থাকতে হবে। সি এর মানটা 1 থেকে 2 এটার মাঝখানে কিন্তু থাকতে হবে। তাহলে 1 থেকে 2 এর মাঝখানে এটার কোন ভ্যালুটা আছে? শুধুমাত্র 1.57 যেটা এটা আছে, সো আমরা মাইনাস ভ্যালুটাকে নিতে পারবো না। তাহলে x = c কত আসবে? c এর মান হচ্ছে 1.57, এটাই आंसर। বুঝতে পেরেছো কিনা বলো? ল্যাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেমের অঙ্কটা কিচ্ছু না, জাস্ট ফর্মুলা ফালাই দিবা, ফর্মুলা ফালাই দিয়ে সি এর যে মানটা আসবে, অর্থাৎ এখান থেকে সি, বা তুমি যদি এখানে কোনো অন্য ভ্যারিয়েবল ধরতে যাই ধরো না কেন, এই যে এই ফাংশনের মান যেটা আসবে সেটা অবশ্যই হবে কার কার? এই এটা আর এটা, এই দুইটার মাঝখানে হবে আর কি। হ্যাঁ, এই দুইটার মাঝখানে হবে। এটা যদি প্রুফ করতে পারো তাহলে ল্যাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম শেষ। ল্যাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম এটাই বলে, সি এর মানটা হবে 1 আর 2 এর মাঝখানে। আমরা কি বুঝতে পেরেছি? জি ভাইয়া। এটাই ছিল আলটিমেটলি। আমি মনে হয় আজকে আর পড়াবো না, একটা এক্সাম্পলই দিলাম, এটা বেশি এক্সাম্পল আলটিমেটলি দরকার পড়ে না। হ্যাঁ, এটুকু দেখলেই হয়। ভাই এটা কি বই আছে? হ্যাঁ, এটা ল্যাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম বইয়ে আছে। এটা মনে হয় কেতাব স্যারের বইও নাই, এসইউ স্যারের বইও নাই, এটা মনে হয় রূপন্তীতে আছে। হ্যাঁ, রূপন্তী বা অন্য বইয়ে দেখো একটু। এসইউ স্যারের বই আর কেতাব স্যারের বইয়ে মেবি নাই, আমার কাছে যেটা মনে হয়। বুঝছো? ল্যাগরেঞ্জের মিন ভ্যালু থিওরেম স্যান্ডউইচ আছে, কিন্তু এটা মনে হয় নাই। এদের সিলেবাসে আছে তোমাদের। হ্যাঁ আমাদের সিলেবাস আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই টপিক তোমাদের সিলেবাসের পড়া। সিলেবাস, এইচএসসি তে আছে। হ্যাঁ এইচএসসি তে এটা আছে। এটাই তো বললাম তোমরা জানো না এগুলো। যদি না থাকতো তুমি তুমি ইয়া খুলে তোমাদের সিলেবাস দেখো না, সিলেবাস ডাউনলোড করে দেখো ওখানে মিন ভ্যালু থিওরেম লেখা আছে কিনা, তাহলে বুঝবা। এইচএসসি তে আছে তোমাদের এটা। এইচএসসি তে আছে, এইচএসসি সিলেবাসে আছে, কিন্তু অনেক টিচারের বইয়ে আছে, অনেক টিচারের বইয়ে নাই। তো এসইউ আর কেতাবের বইয়ে নাই, অন্য বইগুলো রূপন্তী বা অক্ষরপত্র স্যারের বইয়ে দেখো, পেয়ে যাবা। অক্ষরপত্রও নাই। অক্ষরপত্রেও নাই? নাই তো। রূপন্তীতে দেখো, তাইলে রূপন্তীতে পাবা। পত্রে নাই। এটা রূপন্তীতে আছে। রূপন্তীতে আছে, এই যে দেখছো, টেস্টটা আছে। রূপন্তীতে আছে। হ্যাঁ, ওকে। রুদসী তুমি তাহলে একটা কাজ করো, রূপন্তীতে যেখানে এই অঙ্কটা আছে না, ওটা একটা ছবি তুলে জি গ্রুপে ভাইয়া। পোস্ট করে দিও। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। গ্রুপে একটা পোস্ট দিয়ে দিও, আমি অ্যাপ্রুভাল দিয়ে দিবনি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে। তো কি আজকে ক্লাস কেমন লাগছে বলো? কেমন ছিল? ভালো? এই জিনিসগুলো কি জানার মতো জিনিস? সুন্দর না? জি ভাইয়া, Different- অনেক আমরা ভালো ভাই। আমরা ডিফারেন্সিয়েশন শুরু করব নেক্সট দিন থেকে। হ্যাঁ, ডিফারেন্সিয়েশন শুরু করব আমরা। ধরে নাও যে ডিফারেন্সিয়েশনের জন্য আমি টানা 1 সপ্তাহ ক্লাস নেব কাল থেকে ইনশাআল্লাহ। দেখি প্রতিদিন রাত 10টায়, ভালো হবে না বলো তো? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, ডিফারেন্সিয়েশন ক্লাস নেব। আর একটা তোমাদের থেকে সাজেশন চাচ্ছি, সেটা হলো যে আমি সামনে একটা কোর্স লঞ্চ করব, একাডেমিক প্লাস অ্যাডমিশন। এটা কি ফার্স্ট পেপারের উপর দিব না সেকেন্ড পেপারের উপর দিব বলো? মানে তোমাদের আসলে এটা অ্যাডমিশন কোর্স, কিন্তু একাডেমিক যারা আছে তারাও করতে পারবে। এটা কি ফার্স্ট পেপার না সেকেন্ড পেপারের উপর দিব? আমি একটা একটা করে করাইতে চাচ্ছি, দুইটা পেপার একসাথে নিলে প্রেসার পড়ে যাবে তোমরা। ওইটা ভালো মতো কোর্স হয় না আসলে, যারাই বলুক না কেন দুটো ম্যাথ একসাথে করাবে, তো ওরা লামসাম দিয়ে শেষ করে দিবে। বাট আমি লামসাম দিয়ে শেষ করে দিতে চাচ্ছি না, একদম ফুল প্রিপেয়ার করতে চাচ্ছি। কোনটার উপর করলে ভালো হবে বলো? ফার্স্ট পেপার দেবো না সেকেন্ড পেপার দেবো? সেকেন্ড পেপারই ভালো হয়। সেকেন্ড পেপার দিলে অনেকে এখনো সেকেন্ড পেপার করেই নাই, শেষই হয় না সেকেন্ড পেপার অনেকে। তাইলে ফার্স্ট পেপারই ভাই। হ্যাঁ ভাই, আগে ফার্স্ট পেপারই দেন। ফার্স্ট পেপার অনেকের অনেক গ্যাপ আছে, এটা আমি জানি, 21-22 সবারই। ফার্স্ট পেপারে হিউজ গ্যাপ তোমাদের, হিউজ। এবং ফার্স্ট পেপারে যে চ্যাপ্টার গুলো আছে এগুলো হচ্ছে বিখ্যাত চ্যাপ্টার। এই ফার্স্ট পেপারের চ্যাপ্টার গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ লাইফে। ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, ট্রিগোনোমেট্রি, এটা ছাড়া কিন্তু তোমার লাইফ অচল ভবিষ্যতে। মানে এরপর থেকে ইন্টারমিডিয়েটের পরে কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর মানে ট্রিগোনোমেট্রি ছাড়া তোমার লাইফে কিছুই নাই। এই তিনটা জিনিস, এবং এই তিনটাতে তোমাকে হাই লেভেলের জ্ঞান রাখতে হবে। ভর্তি পরীক্ষার জন্য এই তিনটা চ্যাপ্টার থেকে ধরে নাও যে মানে অনেক কোশ্চেন আছে, 40 থেকে 50% কোশ্চেন আছে এই তিনটা চ্যাপ্টার থেকে, ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন আর ইয়া থেকে, তোমার ট্রিগোনোমেট্রি থেকে। তারপরে সরলরেখার মতো চ্যাপ্টার আছে,
তুমি চিন্তা করতে পারো বিন্যাস সমাবেশ প্রবাবিলিটি সেকেন্ড পেপারে বিন্যাস সমাবেশের মতো চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাস থেকে বাদ দিচ্ছে। এটা কোন সেন্স থেকে বাদ দিয়ে আমার মাথায় আসে না। বিন্যাস সমাবেশের মতো চ্যাপ্টার মনে হয় পরে কি তোমাদের দিছে? এই 22 যারা তাদের কি দিছে? তাদেরও তো মনে হয় দেয় নাই। না ভাইয়া ওটা নাই, বিন্যাস বিন্যাস সমাবেশের মতো চ্যাপ্টার তোমাদের দেয় নাই। মানে বাদ দিচ্ছি। তোমাদের ল্যাকিংস কতটুকু এটা তোমরা বুঝবা যারা সিএসসি তে পড়বা, কারণ সিএসসি তে তো তোমার লজিক ডেভেলপ করতে হয়। বিন্যাস সমাবেশ ছাড়া তুমি লজিক ডেভেলপ করবা? ইম্পসিবল। বিন্যাস সমাবেশ হচ্ছে লজিক ডেভেলপ করার একদম মূল জিনিস। তো সেইটা তোমাদেরকে সিলেবাসে দেয় নাই, আমি জানি না কেন। এবং বিন্যাস সমাবেশ যে মানে কত মজার জিনিস এবং কত লাইফ রিলেটেড জিনিস, কত গুরুত্বপূর্ণ জিনিস এটা তোমরা মানে বুঝবা না। তো ফার্স্ট পেপারটা অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সেটা ভবিষ্যতের জন্য বলো, অ্যাডমিশনের টেস্টের জন্য বলো, বা তোমার নিজের লাইফের জন্য বলো, বা অনার্সে পড়ালেখার জন্য বলো, বা নিজের জ্ঞান শক্তিকে বাড়ানোর জন্য বলো। ম্যাথ ফার্স্ট পেপারটা অনেক গুরুত্বপূর্ণ। আমি জানি না কেন ফার্স্ট পেপারের এই চ্যাপ্টারগুলো তোমাদের অবহেলা এত, মানে গুরুত্ব দিয়ে শেষ করো নাই তোমরা, মুখস্থর মতো করে অঙ্ক করে যাও। প্রবলেমটা এখানেই, মুখস্থ করা যাবে না। হ্যাঁ, মুখস্থ করা যাবে না। তো যাই হোক, আজকে বা ক্লাসটা এ পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। আর বৌবুদিতে ভর্তি হতে চাইলে কন্ট্যাক্ট করো। সোমবারে ক্লাস শুরু হবে। হ্যাঁ, সোমবার থেকে ক্লাস শুরু হবে। তারপরে আর মানে হা করে মানে আফসোস করা ছাড়া তখন কোনো ওয়ে থাকবে না, তো কোনো লাভ হবে না তখন আর কি। হ্যাঁ, আর আমার পড়ানোর স্টাইল দেখছো যে অন্য 10 জনের থেকে টোটালি আলাদা। অন্য 10 জন তোমাকে কতটুকু দিতে পারবে আমি জানি না, বাট আমার কাছে পড়লে বুঝবা যে মানে ব্যাপারটা আসলে কতটুকু। তো ঠিক আছে, আজকে পর্যন্তই নাকি? ভালো থেকো। জি ভাই, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আসসালামু আলাইকুম। এই যে ফেসবুকে যে আমি ভিডিওগুলো দিতেছি, তোমরা তো কমেন্ট কিছুই করো না, ভিডিওগুলো দেখো না। এই লাইবা, তুমি ওই যে ইয়াটা চাইছিলা, ওটা পাইছো? কেমন লাগছে বলো? তুমি যে বলছিলা সমান্তর ধারায় কেমনে জিরো হয় ভাই, দেখছো ভিডিওটা? দুপুরে আপলোড হয়েছে। জি ভাইয়া দেখেছি। আচ্ছা, ক্লিয়ার এখন নাকি টপিকটা? জি ক্লিয়ার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। তো ঠিক আছে তাইলে। হ্যাঁ হ্যাঁ, তোমরা একটু লাইক টাইক করো, লাইক অন্তত কমেন্ট করো 2-1টা, তাই না হলে কেমনি হয়?